হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের একবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা 6 সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 10 এর যে টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা হলো নারীদের সাংবিধানিক এবং আইনি অধিকার। ঠিক আছে, তো সংবিধান এবং আইনিগত দিক থেকে নারীদের কি কি অধিকার দেওয়া হয়েছে সেটা থাকবে আজকে তোমাদের আলোচনার বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো সাংবিধানিক এবং আইনি অধিকার কি কি দেওয়া রয়েছে নারীদের জন্য। তো সংবিধানের মূল লক্ষ্য যেটা হলো লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের মর্যাদা নিশ্চিত করা। ঠিক আছে, লিঙ্গ বৈষম্যকে দূর করে, ঠিক আছে, স্ত্রী পুরুষ যাই হোক না কেন, আইনিগত দিক থেকে এবং সাংবিধানিক দিক থেকে যেন সবাইকে সমান মর্যাদা দেওয়া, এটা হলো মেন লক্ষ্য বা মূল লক্ষ্য। ঠিক আছে, তো প্রথম যে অধিকারটা দেওয়া হয়েছে নারীদের ক্ষেত্রে সেটা সাম্যের অধিকার। সাম্যগত দিক থেকে কি অধিকার দেওয়া হয়েছে? তো সাম্যের অধিকার আমরা জানি যে আইনের দিকে সকলেই সমান। ঠিক আছে, এটা কিন্তু নারীদের ক্ষেত্রেও একই। তো সংবিধানের মৌলিক নীতি হলো আইনের চোখে সবাই সমান। রাষ্ট্র কেবল লিঙ্গের বৈষম্যের ভিত্তিতে কিন্তু কোনো নারী বা পুরুষকে আলাদাভাবে দেখতে পারে না। ঠিক আছে, তো প্রত্যেক নাগরিককে এখানে আইনের চোখে সমান ভাবে দেখতে হবে এবং তারা যেন কোনো ধরনের বৈষম্য করতে না পারে নারী হিসেবে। তারপরে রয়েছে কি সুযোগের সমতা। সরকারি নিয়োগ বা কর্মক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। তো সরকারি কর্মচারী হিসেবে বা সরকারি জবের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কিন্তু পুরুষদের সাথে সাথে নারীদেরও সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কোনো বিশেষ কাজ নারী হওয়ার কারণে তাকে অযোগ্য ঘোষণা করা যাবে না। যে কোনো ধরনের কাজ হোক না কেন, যে কাজগুলো পুরুষেরা করতে পারে, তো সেই কাজগুলো নারীরাও ঠিক একইভাবে করতে পারবে। ঠিক আছে, তো নারী হিসেবে তাকে সেই কাজের জন্য কখনো অযোগ্য বলে কখনো ঘোষণা না করা হয়। তো এটা হলো সুযোগের সমতা। তারপরে রয়েছে বিশেষ বিধান প্রণয়ন। এটি একটি গুরুত্বপূর্ণ দিক। সংবিধানে বলা হয়েছে যে নারী এবং শিশুদের অনগ্রসরতা দূর করার জন্য রাষ্ট্র চাইলে তাদের জন্য বিশেষ আইন বা কোটা ব্যবস্থা করতে পারে, শিশু এবং মহিলাদের যাতে তারা সমাজে পিছিয়ে না পড়ে। ঠিক আছে, তাদের অগ্রসরের জন্য যদি রাষ্ট্র চায় তাহলে তাদের জন্য কিন্তু একটা আলাদা করে আইন তৈরি করতে পারে। একে পজিটিভ ডিসক্রিমিনেশন বলা হয়। তো ডিসক্রিমিনেশন অর্থাৎ কিন্তু এখানে যে ভেদাভেদটা হচ্ছে, তো এই ভেদাভেদটা কিন্তু পজিটিভ দিক থেকে করা হবে, যাতে নারীরা বা শিশুরা যেন সমাজে সঠিকভাবে এগিয়ে যেতে পারে। তো এইটা এক ধরনের ডিসক্রিমিনেশন, বা ডিসক্রিমিনেশনটা হবে পজিটিভ দিক থেকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে ব্যক্তি স্বাধীনতা। পুরুষদের মতো নারীদেরও দেশের যে কোনো স্থানে বসবাস করা, চলাফেরা করা বা মত প্রকাশ করা এবং যে কোনো বৈধ পেশা গ্রহণ করার অধিকার রয়েছে। একইভাবে পুরুষরা যেমন সমাজে যে কোনো জায়গায় বসবাস করতে পারে, যে কোনো জায়গায় চলাফেরা করতে পারে তাদের ইচ্ছা মতো, এবং যে কোনো ধরনের বৈধ পেশা তারা গ্রহণ করতে পারে, ঠিক একইভাবে নারীরাও যেন সেই সমান সুযোগটা পায়। আচ্ছা, দ্বিতীয় নম্বরে রয়েছে সুরক্ষা এবং অপরাধ দমন সংক্রান্ত অধিকার কি কি রয়েছে। তো প্রথম যেটা রয়েছে সেটা হলো যৌতুক নিরোধ আইন। ঠিক আছে, তো যৌতুক নিরোধ কি? যৌতুক মানে হচ্ছে যেটা ডাউরি যেটাকে বলা হয়। ঠিক আছে,
তো যৌতুক দাবি করা বা গ্রহণ করা একটি গুরুতর অপরাধ। এই আইনের অধীনে ভুক্তভোগী নারী আইনি প্রতিকার পেতে পারে। ঠিক আছে, কোনো নারী যদি চায় তাহলে কিন্তু তার যে তার থেকে যৌতুক দাবি করে তার কাছে তার জন্য কিন্তু তার বিরুদ্ধে আইনি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে যদি সেই নারীটা যদি চায়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো নারী এবং শিশু নির্যাতন দমন। ধর্ষণ, শ্লীলতাহানি, তারপরে কি এডিস নিক্ষেপ বা অ্যাসিড নিক্ষেপ বা নারী পাচারের মতো অপরাধের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক আছে, কি বলা হলো? ধর্ষণ, শ্লীলতাহানি এবং নারীদের উপরে যে অ্যাসিড ছড়ানো হয়, ঠিক আছে, তো এই সমস্ত বিশেষ বিশেষ যে অপরাধগুলো রয়েছে, ঠিক আছে, তো এদের বিরুদ্ধে কিন্তু বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে যাতে তারা এই সমস্ত ব্যাপারে দ্রুত হলো মীমাংসা বা দ্রুত বিচার যেন পেয়ে থাকে। নেক্সট হলো পারিবারিক সুরক্ষা। ঘরোয়া হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স থেকে সুরক্ষা দিতে পৃথক আইন রয়েছে। ঠিক আছে, তো ডোমেস্টিক ভায়োলেন্স যেটা আমরা বলে থাকি ঘরোয়া, ঘরের মধ্যে যদি স্ত্রী পুরুষদের মধ্যে বা নারীদের সাথে অন্য কারো যদি পরিবারের সদস্যদের ঝামেলা লাগে তো সেটাকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স বা ঘরোয়া হিংসা বলে থাকি। তো এই সমস্ত ব্যাপারেও নারীকে তার নিজ বাড়িতে নিরাপদে থাকার অধিকার দেওয়া হয়েছে। ঠিক আছে, যাতে সে তার নিজের বাড়িতে নিরাপদে থাকতে পারে। তো এই ব্যাপারেও নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে। তৃতীয় নম্বরের হলো কর্মক্ষেত্রে অধিকার এবং নিরাপত্তা। তো কাজের ক্ষেত্রে নারীরা কিন্তু অনেক ধরনের অসুবিধা ভোগ করে থাকে। তো এখনো সেটা হয়, অনেক ক্ষেত্রেই নারীরা বিভিন্ন ধরনের অসুবিধা ভোগ করে কাজের ক্ষেত্রে যখন তারা বাইরে গিয়ে কাজকর্ম করে। তো কর্মজীবনে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আইন কাঠামো অত্যন্ত সচেতন। ঠিক আছে, আধুনিক যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে নারীদের জন্য সুরক্ষার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন মাতৃত্বকালীন সুবিধা, এটা কি এখানে বলা হয়েছে, দেখো, সন্তান জন্মদানের সময় এবং পরবর্তী নির্দিষ্ট সময় পর্যন্ত বেতন সহ ছুটি, যেটাকে আমরা ম্যাটারনিটি লিভ বলে থাকি, তো বেতন সহ ছুটি পাওয়া নারীদের আইনি অধিকার। ঠিক আছে, তো এমন কোনো নারী যারা সন্তান জন্ম দেওয়ার সময় এবং সন্তান জন্ম দেওয়ার পরেও কিছু মাস পর্যন্ত তারা কিন্তু সরকারি যদি কোনো কাজে যুক্ত থাকে তাহলে সেই কাজের ক্ষেত্রে তারা ছুটি পায়, কিন্তু সেটা বেতন সহ। ঠিক আছে, তাদেরকে সেই ছুটির জন্য কিন্তু বেতন দেওয়া হয়, এটাকে বলা হয় ম্যাটারনিটি লিভ। তো এই অধিকারটা নারীদেরকে দেয়া হয়েছে। নেক্সট হলো যৌন হয়রানি প্রতিরোধ। কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে সুনির্দিষ্ট নীতিমালা, যেমন হাইকোর্টের নির্দেশনায় যে নির্দিষ্ট আইন তৈরি করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে অভিযোগ কমিটি থাকা বাধ্যতামূলক। তো যেই প্রতিষ্ঠানে নারীরা কাজ করে তো সেই প্রতিষ্ঠানে প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু নারীদের ক্ষেত্রে এরকম বিশেষ সুযোগ সুবিধা থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, তো কর্মক্ষেত্রে যদি কোনো নারীদের যৌন হানি করা হয় বা শ্লীলতাহানি করা হয় তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু অভিযোগ দায়ের করতে পারবে। নেক্সট হলো সমান মজুরি দেওয়া। একই ধরনের কাজের জন্য নারী এবং পুরুষকে সমান মজুরি দিতে হবে আইনে, এতে কোনো পার্থক্য করা যাবে না। ঠিক আছে, তো স্ত্রী হোক বা পুরুষ হোক, তো একই ধরনের কাজ যদি স্ত্রী পুরুষ উভয়ই করে থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু দুজনকেই সমান বেতন দিতে হবে, এক্ষেত্রে কোনো ভেদাভেদ করা হবে না। আচ্ছা, তারপরে হলো রাজনৈতিক অধিকার। তো রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ কিছু অধিকার নারীদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, যেমন প্রথমটা হলো ভোটাধিকার। তো কোনো বৈষম্য ছাড়াই নারীরা ভোট দিতে এবং নির্বাচনে প্রার্থী হতে পারে, কোনো বৈষম্য ছাড়া। পুরুষদেরকে ঠিক যেমন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের যে অধিকারটা দেওয়া হয়েছে, নারীদের ক্ষেত্রেও কিন্তু একই। ঠিক আছে, 18 বছর বয়সের ঊর্ধ্বে যত নারী রয়েছে সবারই কিন্তু সেই ভোট দানের অধিকারটা রয়েছে এবং তারা নির্বাচনের প্রার্থী হিসেবেও তারাও নিজেদেরকে উপস্থিত করতে পারবে। নেক্সট রয়েছে সংরক্ষিত আসন। স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় এবং জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রেও কিন্তু নারীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেটা হচ্ছে স্থানীয় সরকার হিসেবেও বা এখানে জাতীয় সংসদেও কিন্তু নারীরা অংশগ্রহণ করতে পারে, সেখানে তাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে যাতে নীতি নির্ধারণ পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
আচ্ছা, তো পঞ্চম নম্বরে যেটা আছে পারিবারিক এবং ব্যক্তিগত আইনি অধিকার। তো পারিবারিক ক্ষেত্রে বা ব্যক্তিগত আইনের ক্ষেত্রে নারীদের কিছু বিশেষ গুরুত্ব বা বিশেষ কিছু অধিকার দেওয়া হয়েছে। তো তার মধ্যে প্রথমটা যেটা হলো এখানে বিবাহ এবং বিচ্ছেদ। দেখো কি আছে, বিবাহের ক্ষেত্রে নারীর সম্মতি এবং নির্দিষ্ট বয়সে, যে নির্দিষ্ট বয়সটা হলো 18 বছর, তো 18 বছরের নিচে কিন্তু কোনো নারী বা মেয়ের কিন্তু বিবাহ দেওয়া যাবে না, এটা একটা আইনত অপরাধ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বাধ্যতামূলক রয়েছে, মানে 18 বছরের উপরে যে কোনো নারীর যে বিবাহ, সেটা কেউ বা নিচে কিন্তু কেউ বাধ্যবাধকতা করতে পারবে না। এই একইভাবে অসম্মানজনক বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য তালাক বা বিচ্ছেদের আইনি অধিকার নারীদের দেওয়া হয়েছে। তাদের যদি মনে হয়, নারীদের যদি মনে হয় যে সেই বিবাহ যে সম্পর্কে তারা বাধিত হয়েছে সেটা যদি তাদের জন্য অসম্মানজনক যদি মনে করে, বা কোনো যদি ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য যদি তারা চায় যে বিবাহ বিচ্ছেদ করা হবে, তাহলে সেই অধিকারটাও কিন্তু নারীদের দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে ভরণ পোষণ। তো বিচ্ছেদের পর বা দাম্পত্য জীবনে স্বামী থেকে যথাযথ ভরণ পোষণ পাওয়ার আইনি অধিকার কিন্তু নারীদের কাছে রয়েছে। ঠিক আছে, তো বিবাহ বিচ্ছেদের পর বা বিবাহ সম্পর্কে থাকাকালেও কিন্তু নারীদের যে ভরণ পোষণের খরচা সেটা কিন্তু পুরুষদেরকে বহন করতে হয়। এটা বিবাহের বিচ্ছেদের পরে যদি চায় তাহলে কিন্তু সেই স্ত্রীর নারীর ভরণ পোষণ কিন্তু তাকে সেই তার স্বামীকে বহন করতে হয়, এটা তাদের জন্য একটা আইনি অধিকার দেওয়া হয়েছে। নেক্সট হলো উত্তরাধিকার, যে ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী পিতা, স্বামী এবং আত্মীয় সম্পত্তি নারীর সুনির্দিষ্ট অংশ পাওয়ার অধিকার রয়েছে। পিতার সম্পত্তি হোক বা স্বামীর সম্পত্তি হোক বা আত্মীয়ের সম্পত্তি হোক, এখানে কিন্তু নারীর একটি নির্দিষ্ট অংশ পাওয়ার তাদের আইনত অধিকার আছে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।